প্রথমে জানিয়ে দিব ইরানেও কি ইরাকের মতো ফাঁদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব 2025 সালে রেকর্ড সাংবাদিক হত্যা, 2/3 ইসরায়েলের হাতে। তারপর জানিয়ে দিব এপস্টিন কাণ্ডে কংগ্রেসের তদন্তে হিলারি ক্লিন্টনের সাক্ষ্য, ছবি ফাঁস। সর্বশেষ জানিয়ে দিব পাল্টা অপারেশন গজব-লিল হকে নিহত 30 আফগান সেনা, দাবি পাকিস্তানের। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। ভেঙে পড়েছিল দেশটির প্রতিষ্ঠিত নেতাদের প্রতি মানুষের আস্থা। এমনটি না হলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারতেন না। বিষয়টি এখন একটি পরিহাস হয়ে দাঁড়িয়েছে। পরিহাস বলা হচ্ছে কারণ ট্রাম্প এখন এমন কিছু বক্তব্য দিচ্ছেন এবং এমন কিছু কৌশলগত ভুল করতে পারেন যে ধরনের ভুল 2003 সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। বুশ প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর একটি ছিল ইরাকের যুদ্ধ পরবর্তী পরিস্থিতি পরিকল্পনায় অবহেলা। ফলে দেশটিতে সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা তার কোনো সিদ্ধান্ত এখনও নেননি ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিপুল সমাবেশ ঘটিয়েছেন তিনি। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন অভিযানের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যে আলোচনা শুরু হয়েছে সেখানে তেহরানকে কিছুটা পিছু হটতে চাপ হিসেবে কাজ করতে পারে এই সেনা সমাবেশ। তবে শেষ পর্যন্ত যদি কূটনৈতিকভাবে বড় কোনো সাফল্য না আসে আর গুলি চালানো বাদেই এই সেনা সমাবেশ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে হয়, তাহলে তা হবে ট্রাম্পের জন্য সম্মানহানিকর। ট্রাম্পের বর্তমান প্রশাসনের ভিত্তি হল মাগা বা আমেরিকাকে আবার মহান করে তুলুন শীর্ষক আন্দোলন। এই আন্দোলন বিদেশে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিপক্ষে। যুদ্ধের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে, সেটি হল ট্রাম্প প্রশাসনের অধীন মার্কিন বাহিনী হয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে দেশের মানুষ এর জন্য প্রস্তুত নন। ইরাকে হামলা শুরুর আগে বুশ কয়েক মাস ধরে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন, তবে সেগুলো ছিল ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ইরানে হামলার বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্পও অস্পষ্ট ও বিভ্রান্তিকর যুক্তি দেখাচ্ছেন। যদিও মঙ্গলবার রাতে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করেছেন তিনি, তবে এর মধ্য দিয়ে তিনি নিজেকে আরও কোণ ঠাসা করে ফেলতে পারেন। যেমন আগের মতোই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না। তার এ বক্তব্য কিছু প্রশ্ন সামনে আনে। একটি হল, তিনি আগেই দাবি করেছেন যে গত বছর হামলা চালিয়ে ইরানের পারমাণবিক প্রকল্প নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে শত শত মার্কিন সৈন্যের মৃত্যুর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলো দায়ী বলেও উল্লেখ করেছেন। ইরাক হামলার দিনগুলোর প্রতিধ্বনি সবচেয়ে জোরালো হয়ে ওঠে যখন ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ শুরু করেন। তিনি বলেন তারা এরই মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে যেগুলি ইউরোপকে এবং বিদেশে থাকা আমাদের ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে, আর তারা এমন ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে যেগুলি শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে। ট্রাম্প হয়তো ইরানের সক্ষমতাকে বাড়িয়ে বলছেন, তবে হুমকিটা যখন তিনি নিজের দেশের ওপর টেনে আনছেন তখন তিনি সেই বিতর্কিত পথই বেছে নিচ্ছেন যা ইরাক যুদ্ধের বৈধতা দেওয়ার জন্য বুশের প্রশাসন এবং যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকার ব্যবহার করেছিল। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই ধরনের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আপনারা দেখেছেন নিজেদের কাছে থাকা ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে তারা, আর তারা যে পথের দিকে এগোচ্ছে তাতে স্পষ্টতই একদিন এমন অস্ত্র তৈরি করতে সক্ষম হবে যেগুলি যুক্তরাষ্ট্রে পৌঁছে যাবে।
তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যেগুলি ইউরোপের বেশিরভাগ জায়গায় পৌঁছাতে পারে। কথাগুলি পরিচিত। 2002 সালে বুশ বলেছিলেন, সৌদি আরব, ইসরায়েল, তুরস্ক এবং অন্যান্য দেশে মার্কিন নাগরিকরা ইরাকের ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে রয়েছেন। এও দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রের রাসায়নিক ও জীবাণু অস্ত্র ছড়িয়ে দেওয়ার উপায় খুঁজছে বাগদাদ। একই বছরে যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হুমকি দিচ্ছে ইরাক। বুশ প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর একটি ছিল ইরাকের যুদ্ধ পরবর্তী পরিস্থিতি পরিকল্পনায় অবহেলা। ফলে দেশটিতে সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ইরাকের চেয়ে ইরান শক্তিশালী দেশ, কিন্তু মার্কিন সামরিক পদক্ষেপের কারণে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কি হতে পারে তা নিয়ে ট্রাম্প এখনও মার্কিনদের খোলাখুলি কিছু বলেননি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে শাসন পরিবর্তনের ফলে কি হবে তার আভাস দিতে পারছেন না যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। আর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ক্ষমতার এ শূন্যতা পূরণে সবচেয়ে সম্ভাব্য শক্তি হতে পারে বিপ্লবী গার্ড কোর, অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরোধী একটি শক্তির জায়গায় একই ধরনের আরেকটি শক্তি আসতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি এখনও শেষ হয়নি। আজকেও অর্থাৎ বৃহস্পতিবার ইরানি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছেন স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে এই আলোচনার সাফল্য নির্ভর করবে ট্রাম্পকে ইরান কোনো ছাড় দিতে রাজি হয় কিনা। এই ছাড়কে নিজের বড় সাফল্য হিসাবে তুলে ধরতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আপোষের ইঙ্গিত দিয়েছে তেহরান, কিন্তু ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা কঠিন হতে পারে। ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক সীমাবদ্ধতাও রয়েছে। তিনি এমন কোনো চুক্তি মেনে নিতে পারবেন না যা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পারমাণবিক চুক্তির মতো দেখায়, যে চুক্তি তিনি নিজেই বাতিল করেছিলেন। এ কারণে ইরানে হামলা ট্রাম্পের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, যদিও এতে মার্কিন সৈন্যের প্রাণহানি ও বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। আর ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনই সঠিক সময় হতে পারে, কারণ ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে। ইরানের ভিতরেও অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে। এখন যদি যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে, তাহলে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন ট্রাম্প। চীনের প্রভাব বলয় থেকে একটি দেশকে বের করেও আনতে পারবেন তারা। তাই চলতি শতকের শুরুর দিকে ইরাকে মার্কিন সামরিক বিপর্যয়ের মতো সতর্কবার্তা থাকলেও ট্রাম্প হয়তো সুযোগটি কাজে লাগাতে চাইবেন। বিশ্বজুড়ে 2025 সালে রেকর্ড 129 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এর 2/3 প্রাণ হারিয়েছেন ইসরায়েলের সেনা ও সিরাপস কর্মকর্তাদের হাতে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে গত বুধবার একটি প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টেইনের অপরাধ নিয়ে তদন্তে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি হিলারি ক্লিন্টন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এপস্টেইনের অপরাধ নিয়ে তদন্ত করা প্রতিনিধি সভার কমিটির সামনে হাজির হন।